বাংলা সাহিত্যের ইতিহাসের আগের পর্বে আমি কথা বলেছিলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে। তখনই বলেছিলাম যে এর পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করব চণ্ডীদাস সমস্যা নিয়ে। অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যের মধ্যযুগে যে বিষয়গুলো এখনো বিতর্কিত বা অমীমাংসিত রয়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা। কজন চণ্ডীদাস, কারা কারা কি বলছেন, বিভিন্ন পণ্ডিতরা, গবেষকরা তারা কি মতামত দিচ্ছেন, সেগুলোই আজকে জেনে নেব। কিন্তু প্রথমে আমাদের জানতে হবে যে চণ্ডীদাস সমস্যা কি, কিভাবে চণ্ডীদাস সমস্যার উৎপত্তি হলো, এবং শেষে আমরা সিদ্ধান্তের কথা বলবো। শুরু করা যাক আজকের আলোচনা বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা। 19 শতকের শেষার্ধ থেকেই মোটামুটি বাংলা সাহিত্য নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় টুকরো টুকরো প্রবন্ধ বা গ্রন্থাকারে সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা চলছিল। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস ঠিক কবে থেকে শুরু হলো সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হলো 20 শতকের প্রথম অবধি, যখন চর্যাপদ আবিষ্কৃত হলো, যখন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হলো। আমি চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন যে পর্ব দুটো আগে করেছিলাম সেখানে কিভাবে এই দুটো গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসের পুরো ধারণাটাকেই বদলে দিল সেটা আমরা আলোচনা করেছিলাম। তো শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের পর আরেকটা সমস্যা খুব গভীরভাবে উঠে এলো। কারণ আমরা যদি দেখি যে দীনেশচন্দ্র সেন যখন সাহিত্যের ইতিহাস লিখছেন বা রামগতি ন্যায়রত্ন যখন আলোচনা করছেন, তারা বলেছিলেন যে বাংলা সাহিত্যের প্রথম যুগের কবি হচ্ছেন চণ্ডীদাস। তো শ্রীকৃষ্ণ কীর্তন যখন 1916 সালে আসছে, সেই সময় আরেকটা সমস্যা বা আরেকটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের যে ভাষা, শ্রীকৃষ্ণ কীর্তন যেভাবে লেখা হচ্ছে তার সঙ্গে আমরা এতদিন ধরে যে জেনে আসছি চণ্ডীদাসের পদ, সেগুলোর কিন্তু ভাষার বা ভাবের কোনো সামঞ্জস্য নেই। তাহলে একজন কবি কি এটা লিখলেন, নাকি চণ্ডীদাস দুজন? এই সমস্যাটা যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের পরে উঠে এলো তা নয়, এর আগে থেকেই চণ্ডীদাস নিয়ে যারা আলোচনা করছিলেন, যারা টুকরো টুকরোভাবে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা বিভিন্ন রচনা পাচ্ছিলেন চণ্ডীদাসের, তারা দেখছিলেন যে একজনের লেখার সঙ্গে আরেকজনের লেখার, অবশ্য তখন তারা এটা সিদ্ধান্ত নেননি যে দুজন চণ্ডীদাস বা আরও বেশি চণ্ডীদাস রয়েছেন, তারা দেখছিলেন যে চণ্ডীদাসের বিভিন্ন লেখাগুলো বা চণ্ডীদাসের যে সমস্ত ভণিতাগুলো রয়েছে, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, রামী চণ্ডীদাস, সহজিয়া চণ্ডীদাস, আদি চণ্ডীদাস, এই সমস্ত যে ভণিতাগুলো রয়েছে, সেই ভণিতাগুলো যেরকম বিভিন্ন, সেরকমভাবে এই চণ্ডীদাসের যে লেখাগুলো রয়েছে, রচনাগুলো রয়েছে, সেই রচনাগুলো এক একজনের রচনা এক এক রকম। একজন কবি লিখছেন, তিনি এক এক সময় এক এক রকমভাবে লিখছেন, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। হ্যাঁ, হতে পারে তা সেই কবিতার বিবর্তনের পথে যেতে যেতে আরও তার লেখা বদলেছে, যেরকম রবীন্দ্রনাথের হয়েছে, কিন্তু কোথাও না কোথাও তার তো একটা সুরসাম্য থাকে, স্বরসাম্য থাকে, সেটা পরিলক্ষিত হচ্ছিল না। তো সেই সময় থেকেই এই যে কন্ট্রোভার্সি বা সমালোচনা বা সংশয় এটা শুরু হয়ে গেছিল, যেটা আরও গভীরভাবে উঠে এলো যখন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হলো। তখন তার কারণ পূর্ববর্তী যে পদাবলী সাহিত্য রয়েছে, পদাবলী সাহিত্যের চণ্ডীদাসের লেখালেখির মধ্যে তাও কোথাও না কোথাও একটা মিল রয়েছে, যেটা বিষয়গত মিল বা যেটা ভাষাগত মিল, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন তার থেকে পুরোপুরি আলাদা। শ্রীকৃষ্ণ কীর্তন যেভাবে বলা হচ্ছে তার মধ্যে যে কোট আনকোট গ্রাম্যতা বা স্থূলতা, যেটাকে সমালোচনা করা হয়, কিন্তু আমরা আগে সেই সমালোচনা খণ্ডন করেছিলাম, সেটা ঠিক নয়। যাই হোক, তো সেই বিষয়টা পদাবলী চণ্ডীদাসের সঙ্গে একেবারেই যায় না। তখনই সমস্যাটা আরও গভীরভাবে উঠে এলো। তো এই সমস্যাটা সম্পর্কে বলতে গেলে আরও কয়েকটা রচনার কথা আমাদের বলতে হবে। তো আমরা একটু দেখে নিতে পারি যে চণ্ডীদাস সমস্যা কিভাবে এলো আর কি, তার আগে কি কি আবিষ্কৃত হলো। আমরা যদি খেয়াল করি 1898 বা 1305 বঙ্গাব্দ, সেই সময় নীলরতন মুখোপাধ্যায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় চণ্ডীদাসের রাসলীলার পুঁথি নিয়ে একটা আলোচনা করলেন। তার একটু পরে 1898তেই নগেন্দ্রনাথ বসু রামী চণ্ডীদাসের 14টি সহজিয়া পদ মুদ্রিত করেন। তার কিছুটা পরে 1914তে অর্থাৎ 1321 বঙ্গাব্দে ব্যোমকেশ মুস্তাফি চণ্ডীদাসের ভণিতাযুক্ত কৃষ্ণজন্ম এবং রাধার কলঙ্কভঞ্জন সংক্রান্ত পদ আবিষ্কার করেন। তার ঠিক 2 বছর পরে, যেটার কথা আমরা আগে বলছিলাম, 1916তে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয়ের সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তার 10 বছর পরে 1926 অর্থাৎ 1333 বঙ্গাব্দে মনীন্দ্রমোহন বসু দীনচণ্ডীদাসের একটা বড় মাপের পালা আবিষ্কার করেন, এবং হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বর্ধমানের বনপাস থেকে দীনচণ্ডীদাসের একটা পূর্ণ পালা আবিষ্কার করেন। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা চণ্ডীদাসের নামাঙ্কিত এই পদ বা পালাগুলি আবিষ্কার করছিলেন, সেগুলি যখন সামনে চলে আসে, সেগুলো নিয়ে যখন আলোচনা শুরু হয়, সেই সময় চণ্ডীদাস সমস্যা তার
যে জটিলতা সে আকারটা ধারণ করে, কারণ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মত পোষণ করছিলেন চণ্ডীদাস নিয়ে। এবার কে কী বলছিলেন, কেন বলছিলেন, কার কী মত, সেগুলো আমরা একটু জেনে নিই। চণ্ডীদাস ঠিক কতজন সেটা নিয়ে যারা আলোচনা করেছেন, সেখান থেকে আমরা চারটে ভিন্ন মতধারাকে বেছে নিতে পারি। একদল বলছেন যে চণ্ডীদাস একজন, আরেক দল বলছেন চণ্ডীদাস দুজন, আরেক দল বলছেন চণ্ডীদাস তিনজন, আরেক দল বলছেন চণ্ডীদাস চারজন। তো কারা কারা কোন কোন মতগুলোর প্রবক্তা, কারা তার সমর্থক, সেটা আমরা একটু দেখে নিই আর কি। তো আলোচনার সুবিধার্থে আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দীনেশচন্দ্র সেন, বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয়, জনার্দন চক্রবর্তী, ক্ষুদিরাম দাস এবং নলিনীকান্ত ভট্টাশালী এনারা বলছেন যে চণ্ডীদাস একজন। রামগতি ন্যায়রত্ন বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব লিখেছিলেন 1873-এ, এবং তারপরে দীনেশচন্দ্র সেন লিখেছিলেন তার সাহিত্যের ইতিহাস গ্রন্থটি 1896-তে। যেই সময় পর্যন্ত কিন্তু চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয়নি, অর্থাৎ তারা শুধুমাত্র পদাবলীর চণ্ডীদাসই দেখেছিলেন। তারা বড়ু চণ্ডীদাস এবং তার পরবর্তীকালে যে পালাগুলি আবিষ্কার করা হচ্ছিল সেগুলি সম্পর্কে অবগত ছিলেন না, যদিও দীনেশচন্দ্র সেন পরবর্তীকালে সে নিয়ে নিজের মতামত দিয়েছেন। কিন্তু যেহেতু তাদের প্রাথমিক ধারণা গড়ে উঠেছিল পদাবলীর চণ্ডীদাসের উপর, এবং বাংলা সাহিত্যের ইতিহাসের আমরা মধ্যযুগে দেখতে পাবো যে কতভাবে একজন বিখ্যাত কবির রচনা জাল হয়েছে, তার নাম ব্যবহার করে কতজন কবি সেখানে লিখেছেন। তো সেই অনুযায়ী তারা বলছিলেন যে চণ্ডীদাস একজন, এবং তারা সেটাকেই বিশ্বাস করছিলেন যে একজন চণ্ডীদাসের নামে হয়তো এগুলো জাল হয়েছে, বা একজনই বিভিন্ন সময় এগুলো লিখেছেন। এবার আমরা আসি যে দুজন চণ্ডীদাস কারা বলছেন। মনীন্দ্রমোহন বসু, খগেন্দ্রনাথ মিত্র, সুকুমার সেন এনারা বলছেন যে চণ্ডীদাস দুজন ছিলেন। মনীন্দ্রমোহন বসু চৈতন্য পূর্ববর্তী বড়ু চণ্ডীদাস এবং চৈতন্য পরবর্তী দীন চণ্ডীদাসকে স্বীকার করছেন। খগেন্দ্রনাথ মিত্র স্বীকার করছেন দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাসকে, এবং সুকুমার সেন বলছেন যে দুজন চণ্ডীদাস ছিলেন, একজন বড়ু চণ্ডীদাস এবং একজন দ্বিজ চণ্ডীদাস। তিনি বলছেন যে দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস একই ব্যক্তি। দীনেশচন্দ্র যেরকম বলেছিলেন যে চণ্ডীদাস একজনই, বা বসন্তরঞ্জন যেরকম বলেছিলেন যে চণ্ডীদাস তার যুবাবস্থায় লিখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তনের মতো পদ এবং পরবর্তীকালে তিনি পদাবলী সাহিত্য লিখেছিলেন, সেখান থেকে সরে আসছেন সুকুমার সেনরা। তো এর পরবর্তী পর্যায়ে কারা তিনজন চণ্ডীদাসের প্রবক্তা সেটা আমরা একটু দেখে নিই। হরপ্রসাদ শাস্ত্রী, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, মোহাম্মদ শহীদুল্লাহ এনারা বলছেন যে চণ্ডীদাস তিনজন ছিলেন। তার মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে চৈতন্য পূর্ববর্তীকালে দুজন চণ্ডীদাস ছিলেন, বড়ু চণ্ডীদাস এবং দ্বিজ চণ্ডীদাস, এবং চৈতন্য পরবর্তীকালে আরেকজন চণ্ডীদাস এলেন, তিনি হচ্ছেন দীন চণ্ডীদাস। সতীশচন্দ্র রায় একে পুরোপুরি সমর্থন করছেন। হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বলছেন চৈতন্য পূর্ববর্তীকালে একজনই চণ্ডীদাস ছিলেন, তিনি হচ্ছেন বড়ু চণ্ডীদাস, এবং চৈতন্য পরবর্তীকালে দুজন চণ্ডীদাস এলেন, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস। সুনীতি কুমার চট্টোপাধ্যায় একে সমর্থন করছেন, এবং মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে চৈতন্য পূর্ববর্তীকালে দুজন চণ্ডীদাস ছিলেন, বড়ু চণ্ডীদাস এবং দ্বিজ চণ্ডীদাস, এবং চৈতন্য পরবর্তীকালে আরেকজন চণ্ডীদাস ছিলেন, তার নাম দীন চণ্ডীদাস। তো এইভাবে তিনজন চণ্ডীদাসের যারা প্রবক্তা তারা চণ্ডীদাস সমস্যাকে তুলে আনছেন এবং তার একটা মীমাংসা করার চেষ্টা করছেন। চণ্ডীদাসের রচনার মধ্যে যে ভাষার এবং ভাবের পার্থক্য, পালাগান ইত্যাদি যে বিষয়গুলো উঠে এসছে, সেগুলোর উপর নির্ভর করেই এনারা তিনজন চণ্ডীদাসের কথা বলেছিলেন। তো যেহেতু বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন একেবারেই আলাদা একটা জায়গা, তো সেই জন্য তারা তাকে আলাদা করেছিলেন। তারা পদাবলীর চণ্ডীদাসকে দুভাগে ভাগ করেছিলেন, একজন হচ্ছে দ্বিজ চণ্ডীদাস, একজন হচ্ছে দীন চণ্ডীদাস। দ্বিজ চণ্ডীদাসকে তারা দেখেছিলেন যে পদাবলীর যাকে আমরা আদি চণ্ডীদাস বলে থাকি, বা আদি চণ্ডীদাস কথাটা ঠিক নয়, তো পদাবলী সাহিত্যে চৈতন্য পূর্ববর্তীকালে চণ্ডীদাস যাকে আমরা ভেবে থাকি তাকেই তারা বিভিন্নজন বলছিলেন যে দ্বিজ চণ্ডীদাস, এবং দীন চণ্ডীদাস যিনি পালাগানের রচয়িতা তাকে তারা দীন চণ্ডীদাস হিসেবে দেখেছিলেন। তো এইভাবে তারা তিনজনকে ভাগ করেছিলেন। তো বড়ু চণ্ডীদাসকে সবাই মোটামুটি মানে চৈতন্য পূর্ববর্তীকালে রাখলেও চৈতন্য পরবর্তী দ্বিজ এবং দীন এটা নিয়ে তারা গুলিয়ে ফেলেছিলেন। তো এরপরে আমরা আসবো কারা বলছেন যে চণ্ডীদাস চারজন। সেক্ষেত্রে আমরা দুজনের নাম পাবো, একজন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন বিমান বিহারী মজুমদার। তবে এদের দুজনের যে মতামত সেখানে একটু পার্থক্য রয়েছে। যেমন বিমান বিহারী মজুমদার বলছেন যে প্রাক চৈতন্য চণ্ডীদাস একজন, তিনি হচ্ছেন পদাবলীর চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাসকে তিনি বলছেন যে চৈতন্য সমকালীন চণ্ডীদাস, এবং তিনি
দীন চণ্ডীদাস এবং দ্বিজ চণ্ডীদাসকে বলছেন চৈতন্য পরবর্তীকালের চণ্ডীদাস। আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন যে চৈতন্য পূর্ববর্তীকালে দুজন চণ্ডীদাস ছিলেন, একজন বড়ু চণ্ডীদাস এবং একজন দ্বিজ চণ্ডীদাস, এবং চৈতন্য পরবর্তীকালে আরও দুজন চণ্ডীদাস ছিলেন, একজন দীন চণ্ডীদাস এবং আর একজন সহজিয়া চণ্ডীদাস। তো এই হলো মোটামুটি চণ্ডীদাস নিয়ে বিভিন্ন গবেষক এবং পণ্ডিতদের বক্তব্য। এবার আমাদের বক্তব্য কি, বা আমরা কোথায় একটা মীমাংসা করতে পারি না? আমি যে কথাটা বলবো সেটাই সমর্থনযোগ্য নয়, আমি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে তার গ্রন্থ থেকে প্রমাণসহ কথা বলছি। তো এটার বিভিন্ন মত অন্য কেউ পোষণ করতেই পারেন, তো কেউ অন্য কেউ সমর্থন করতেই পারেন, সেটা নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। কিন্তু আমি আমার মতো করে বলার চেষ্টা করছি যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যেটা পড়ে আমার যা মনে হয়েছে সেটা সমর্থনযোগ্য বলেই মনে হয়েছে। আমি এই বিষয়ে খুব বেশি গবেষণা করিনি বা খুব বেশি নলেজ এ বিষয়ে নেই মোটামুটি, কিন্তু তিনি যেভাবে উদাহরণ দিয়েছেন, তিনি যেভাবে বুঝিয়েছেন, তার সাহিত্যের ইতিহাসের যে পূর্ণ খণ্ডগুলো রয়েছে তার বোধহয় দ্বিতীয় খণ্ডে বিষয়টি ছিল, তো সেখান থেকে আমি পড়েছিলাম। তো সেই অনুযায়ী বলার চেষ্টা করছি যে চণ্ডীদাস সমস্যার মীমাংসা তিনি কিভাবে করেছেন, বা আমরা মোটামুটি একটা গ্রহণযোগ্য মত কিভাবে নিতে পারি। চৈতন্যদেব একজন চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন, বা তার পদ তার ভালো লাগতো। আমাদের মনে হয় যে বড়ু চণ্ডীদাসের পদ কখনোই চৈতন্যদেবের প্রিয় হতে পারে না, তার কারণ তার মধ্যে যে আদিরসাত্মক ব্যাপারগুলো রয়েছে বা তার মধ্যে যে সোকল্ড অশ্লীলতা রয়েছে সেগুলো কিন্তু চৈতন্যদেবের কখনোই মনোপুত ছিল না, সেরকমই চৈতন্যদেবের পাঠ রুচি সম্পর্কে আমরা জানি। তো আমাদের মনে হয় না যে বড়ু চণ্ডীদাসের লেখা পদগুলো চৈতন্যদেব আস্বাদন করতেন, এবং যদি করতেন তাহলে তার উল্লেখ কোনো না কোনো চৈতন্য জীবনীতে বা চৈতন্যদেব সম্পর্কে যারা বলেছেন সেখানে পাওয়া যেত। বা বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আমরা একটাই পেয়েছিলাম, যদি সেটা এতটাই প্রিয় হতো বা চৈতন্যদেবের স্পর্শ লাভ করতো, চৈতন্যদেবের প্রিয় হতো, তো সেক্ষেত্রে কিন্তু সেটার আমরা একটা পুঁথি পেতাম না, সেটা অনেক পরিচিত হতো এবং তার অনেক অনুলিপি পাওয়া যেতে পারতো, কিন্তু সেটা পাওয়া যায়নি। এবং যখন শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন বড়ু চণ্ডীদাস, তিনি সেখানে বারবার বড়ু চণ্ডীদাস ভণিতাই ব্যবহার করেছেন, অন্যান্য ভণিতাও রয়েছে, কিন্তু সেখানে কোথাও রামী চণ্ডীদাস, সহজিয়া চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এই ভণিতাগুলো ব্যবহার করা হয়নি, এবং তিনি সেখানে বাঁশুলি যে দেবী তার ছিলেন সেই দেবীকে স্বীকার করছেন। তো যেহেতু এই সমস্যাগুলো সেখানে নেই, অন্যান্য যে মানে রামী চণ্ডীদাস, সহজিয়া চণ্ডীদাস, সুতরাং এইগুলোকে আমরা সেখান থেকে এলিমিনেট করে দিতে পারি। তো আমরা একজনকে বললাম বড়ু চণ্ডীদাস, যিনি শ্রীকৃষ্ণ কীর্তন লিখছেন এবং যার পদ চৈতন্যদেব আস্বাদন করতেন না। তার মানে আরেকজন কেউ ছিলেন যার পদ চৈতন্যদেব পড়তেন, তিনি হচ্ছেন পদাবলীর চণ্ডীদাস, যাকে আমরা দ্বিজ চণ্ডীদাস বলতে পারি। এই দ্বিজ চণ্ডীদাস নামের সঙ্গেই মিশে গেছে আদি চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, সহজিয়া চণ্ডীদাস, রামী চণ্ডীদাস ইত্যাদি অনেক রকম ভণিতা। কিন্তু যিনি প্রথম চণ্ডীদাস তিনি তো নিজেকে কখনোই আদি চণ্ডীদাস বলবেন না। এবং পরবর্তীকালে কি হয়েছে যে চণ্ডীদাসের নামে ওই বিভিন্ন যেগুলো জাল হয় আর কি, বিভিন্ন কবি ঢুকিয়ে দিয়েছেন। বা আরেকটা সম্ভাবনা হতে পারে যে এই যে পদগুলো, এগুলো তো মূলত মৌখিক সাহিত্য এবং কীর্তনের মাধ্যমে যারা গাইতেন তাদের মাধ্যমে প্রচলিত হতো, তো তাদের অনাবধানতা বশত হয়তো কোনো না কোনোভাবে এই দ্বিজ চণ্ডীদাসের পদের মধ্যে দীন চণ্ডীদাসের ভণিতা ঢুকে গেছে, কারণ তারা সবটাই মাথায় রাখতেন, তো এলোমেলো হয়ে যেতেই পারে। হ্যাঁ, তো যাই হোক, তো চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তীকালে দুজন, একজন পদাবলীর চণ্ডীদাস, একজন শ্রীকৃষ্ণ কীর্তনের চণ্ডীদাস। আমরা যদি খুব ভালো করে দেখি তাদের রচনা দেখলে যে কোনো মানুষ, আমরা সাধারণ পাঠকরাই বুঝতে পারবো যে দুটো লেখা কিভাবে আলাদা। এতক্ষণ আমরা চণ্ডীদাস সমস্যা সম্পর্কে যাদের কথা বললাম তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই কিন্তু দীন চণ্ডীদাসের অস্তিত্ব স্বীকার করে নিয়েছিলেন। তার কারণ পদাবলী চণ্ডীদাসের সঙ্গে দীন চণ্ডীদাসের যে রচনার পার্থক্য সেটা প্রচুর। পদাবলী চণ্ডীদাসের মধ্যে যে কবিত্ব সেটা দীন চণ্ডীদাসের মধ্যে অতটা নেই। তার পালাটা অনেকটাই সহজ সরল লেখা, এবং আমরা এর আগে উল্লেখ করেছি যে কে কবে কোথা থেকে সেই পালাগুলো আবিষ্কার করছিলেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন যে দীন চণ্ডীদাস সম্ভবত সপ্তদশ শতকে এসেছিলেন এবং সেই সময় তিনি লেখালেখি করেছিলেন। তো দীন চণ্ডীদাসের সঙ্গে সহজিয়া চণ্ডীদাসকে বা রামী চণ্ডীদাসকে আমরা কিভাবে আলাদা করব? এখন যে চণ্ডীদাস সম্পর্কে আমরা যে গল্পগুলো শুনতে পাই যে রামী নামক একজনের সঙ্গে তার প্রেম ছিল ইত্যাদি, এই বিষয়গুলো বা এই গল্পগুলো আবর্তিত হয়েছে রামী চণ্ডীদাসকে কেন্দ্র করে, যিনি হচ্ছেন সহজিয়া চণ্ডীদাস। আমরা যদি সহজিয়া পন্থা দেখি তো সেটা মোটামুটি সপ্তদশ শতক নাগাদই গড়ে উঠেছিল বা তার বিস্তার, এবং সেই সময় একজন চণ্ডীদাস আবির্ভূত হয়েছিলেন এবং তিনি চণ্ডীদাস নাম নিয়ে পদ লিখেছিলেন, সেটা হচ্ছে সহজিয়া চণ্ডীদাসের পদ। তো সহজিয়া চণ্ডীদাসের যে দৃষ্টিকোণ, যে বিষয়, সেটার সঙ্গে কিন্তু দীন চণ্ডীদাসের একটা সুস্পষ্ট পার্থক্য রয়েছে এবং দ্বিজ চণ্ডীদাসেরও রয়েছে। সহজিয়া চণ্ডীদাসের পদগুলোও যে খুব উৎকৃষ্ট সেরকম নয়, সেটার সঙ্গে দ্বিজ চণ্ডীদাসের পদের তুলনা আসে না।
তো এই জন্যে আমরা দীনচণ্ডীদাসকে এবং সহজিয়া চণ্ডীদাসকে আলাদা করলাম, অনেকে এ দুটোকে মিশিয়ে নিয়েছিলেন। তো সহজিয়া চণ্ডীদাসও সপ্তদশ শতকের কবি। নীলরতন মুখোপাধ্যায় যে বৈষ্ণব পদাবলী সম্পাদনা করেছিলেন সেখানে চণ্ডীদাসের নামাঙ্কিত 900টা পদ ছিল। তো এই 900টা পদ মিলেমিশে ছিল। এই 900টা পদ কখনোই পদাবলী চণ্ডীদাস, যাকে আমরা দ্বিজ চণ্ডীদাস বলছি, তার রচনা হতে পারে না। উৎকর্ষ বিচারে মোটামুটি ঠিক করা যায় 40 থেকে 50টা পদই তিনি রচনা করেছিলেন। বাকি পদগুলি তার রচনা নয়, বাকি পদগুলি রচনা করেছিলেন দীন চণ্ডীদাস বা সহজিয়া চণ্ডীদাস এরা, এবং তার আগে বড়ু চণ্ডীদাস রয়েছেন। তাহলে চণ্ডীদাস সমস্যার মীমাংসায় আমরা পৌঁছে আমরা 4 জনের অস্তিত্ব স্বীকার করলাম। একজন হচ্ছেন বড়ু চণ্ডীদাস, তিনি চৈতন্য পূর্ববর্তী কবি। আর একজন পদাবলীর চণ্ডীদাস, তিনি যাকে আমরা দ্বিজ চণ্ডীদাস বলছি, তিনিও চৈতন্য পূর্ববর্তী কবি। চৈতন্য পরবর্তী কবি হচ্ছেন দীনচণ্ডীদাস, সপ্তদশ শতকের কবি, এবং আরেকজন হচ্ছেন সহজিয়া চণ্ডীদাস, তিনিও সপ্তদশ শতকের কবি। তো এইভাবে মোটামুটি আমরা একটা চণ্ডীদাস সমস্যার মীমাংসা করতে পারি। পরবর্তীকালে সাহিত্যের ইতিহাসের অন্যান্য পর্যায়ে যখন আমরা বৈষ্ণব পদাবলী সম্পর্কে আলোচনা করব, তখন আমরা চণ্ডীদাসের কবিত্ব বা এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এরকম আরও ভিডিও পেতে।